রেডি ভাই। হ্যালো আমার ছোট্ট সুন্দর দাদুরা। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমাকে একটু জানিয়ে দাও তোমরা সবাই কেমন আছো? এবং তোমাদের পড়াশোনার অবস্থা কেমন? শীতকাল চলে আসলো। তোমাদের সবার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা? কারোর জ্বর হয়ে গেল কিনা? কারোর আবার সর্দি কাশি লাগলো কিনা? সবাই একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা স্বাস্থ্যের দিক থেকে সবাই ঠিকঠাক আছো কিনা? থ্যাংক ইউ দাদু। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আমার একটা এক্সাম ছিল। ফার্মেসি প্র্যাকটিস এক্সাম। তো কালকে রাতে ধরো যে ৪-৫ ঘন্টা ঘুমাইছি। আজকে ৪ ঘন্টার পরীক্ষা দিছি। ক্যাম্পাসে ঘোরাঘুরি করছি। তারপরে তোমাদেরকে পড়াইতে আসছি। নিজেও একটু স্টাডি করছি তোমাদেরকে যা পড়াবো তার উপরে। তো এই তো লাইফ আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো জ্বর এক আল্লাহ একজনের জ্বর দেখা যাচ্ছে। তো ভাইয়া তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া আমরা করি সবসময়। আর সুস্থ দেহে সুন্দর মন। তোমরা সবাই এটা জানো। তো দেহের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বেশ সাউন্ড হইতে হবে। ঠিক আছে? যেমন বললেই ১ কিলো দৌড়াইতে পারবা। ধরো বললাম যে তুমি এখন আ খেলো। ১ ঘন্টা টানা খেলো। এরকম যাতে ফিটনেস থাকে। ঠিক আছে? যেটা বলবো ঝটপট করে ফেলতে পারবা। এরকম একটা স্বাস্থ্যের অধিকারী হইতে হবে। ঠিক আছে? তো দুর্বল স্বাস্থ্য কিন্তু আমাদের কারোরই কাম্য না। আগে সুস্থ হইতে হবে। আগে বেশ চটপটে হইতে হবে তারপরে পড়াশোনা। আচ্ছা, হ্যাঁ, আমার ফাইনাল এক্সাম। আমার ব্যাচেলর লাইফের ৫ম বর্ষের ফাইনাল এক্সাম আর একটা বাকি আছে। আচ্ছা, এইমাত্র একজন খেলে আসছো। ভালো। খেলাধুলা করবা, আড্ডা দিবা, পড়াশোনা করবা, ভাইয়াদের কথা শুনবা, ভাইয়াদের সাথে আড্ডা দিবা, সবই করবা। ঠিক আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম কেমিস্ট্রি এক্সাম আগামীকালকে। আজকে কেমিস্ট্রি ক্লাস বেশ ভালো হইছে। আচ্ছা, হেডেকও আছে অনেকের। আহা! তোমরা ট্রাই করবা এই স্ক্রিন টাইমটা কমায় ফেলার। বুঝছো? তো যারা ফোনে একটু বেশি অ্যাডিক্টেড থাকো অথবা ধরো যে তুমি বাহিরের দুনিয়াতে একটু কম ঘোরাফেরা করো। সারাদিন বাসায় বসে অনেক চিন্তিত থাকো। আয় হায়! এই পড়া হয় নাই, ওই পড়া হয় নাই, অনেক পড়তে হবে। আ সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা হয় নাই বা ওইটা মিস গেছে। এইসব চিন্তা করবা না। বুঝছো? তোমার যে দায়িত্ব তুমি ঠিকঠাক খাওয়া-দাওয়া করবা। সকাল আ ৫:৩০ ৬ টায় ঘুম থেকে উঠবা। নামাজ পড়বা আর যার ধর্ম অনুসারে তোমরা তোমাদের রীতিনীতিগুলা পালন করবা আর পড়াশোনা করবা ভাইয়া। যথেষ্ট। এক্সট্রা টেনশনের কিচ্ছু নাই। লাইফটা কিন্তু অতটা কঠিনও না। আচ্ছা কেমিস্ট্রিতে কলেজে উঠলে আসলে ফেইল করার একটা শুরু হয় না? একটা ট্রেন্ড শুরু হয়। যেমন স্কুল পর্যন্ত আমরা কেউ ফেল করি না। মানে ফেল কি ভাই? ৮০ র নিচে নামলেই তো মাথা গরম হয়ে যায়। তো কিন্তু কলেজে উঠলে শুরু হয় ফেল করা। তো আশা করি কেউ ফেল করবা না। কিন্তু পড়াশোনা জারি রাখো। আর ফেল করে ফেললেও যে খুব একটা সমস্যা হয়ে যাবে তাও কিন্তু না। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করি? শুরু করি দেখো। ভাই আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু ছোট বাট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? যেমন আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করলাম। দ্রাব্যতা কি, কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা আলোচনা করলাম। যেমন দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভর করে ওটা একটু লিখে দিই, হ্যাঁ? দ্রাব্যতা এই সবাই একটু লিখো তো। দ্রাব্যতা কি, কি বিষয়ের উপর নির্ভর করে? আরেকবার লিখি। এটা ইম্পোর্টেন্ট। বলো দেখি তোমরা এক, এক করে একটু বলতে থাকো। তোমাদের লেখার দরকার নাই। তোমরা কমেন্টেই আমাকে জানায় দিতে পারো যে ভাইয়া দ্রাব্যতা কি, কি বিষয়ের উপর নির্ভর করে। না ক্লাসের খুব বেশি একটা মিস হয় নাই। আমরা জাস্ট দেখো আজকে কি, কি শেখাবো এই স্লাইডেই এখনো আছে। আচ্ছা, কি, কি বিষয়ের উপর নির্ভরশীল? দ্রাব্যতা কি, কি বিষয়ের উপর নির্ভরশীল? হ্যাঁ, শ্রাবন্তী বলল তাপমাত্রা, সুবহানা বলল চাপ, তাহমিদ বলল তাপমাত্রা চাপ। হ্যাঁ, তানিশা বলল তাপমাত্রা চাপ। আচ্ছা, আয়তনের উপর অ্যাকচুয়ালি নির্ভরশীল না। আলামিন অর্গানিক কেমিস্ট্রিতে ফেল করছো, সমস্যা নেই ভাইয়া, ওটা আরো অনেক দূরে আমরা আলোচনা করব। হ্যাঁ। তো এই কেউ কিন্তু এইভাবে চাপ লিখবা না, বুঝছো? এটা কিন্তু চাপ হয় নাই। এটা হয়ে গেছে ক্যাপ। তো বানানের ব্যাপারে সতর্ক থাকো, হ্যাঁ? তো সবার ১ম যেটা সেটা হচ্ছে তোমার তাপমাত্রা। তাপমাত্রার প্রভাবে দ্রাব্যতা বাড়তেও পারে
দ্রব্যতা ভাইয়া বাড়তেও পারে অথবা দ্রব্যতা কমতেও পারে। আজকে যখন সময় থাকবে, আজকে ক্লাস শেষে আমাদের হাতে বেশ ভালোই সময় থাকবে। আমি তখন এই টপিকটা আলোচনা করে দিব যে কখন দ্রাব্যতা বাড়ে আবার কখন দ্রাব্যতা কমে। খেয়াল করো, তুমি যখন তাপমাত্রা বাড়াবা একটা জিনিস সহজে দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে? বাট এমনও হতে পারে যে এই দ্রবের দ্রাব্যতা কমে গেছে আরো। তুমি তাপমাত্রা বাড়াইছো কিন্তু তার দ্রাব্যতা কমে গেছে। এরকম হইতে পারে। তারপর ২ নাম্বার, গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে চাপ। এবং এই চাপের প্রভাব আলোচনা করতে যেয়ে কিন্তু আমরা এই হেনরি সূত্র নিয়ে আলোচনা করছিলাম। দেখো আগের টপিকগুলা একটু মনে করায় দিচ্ছি। হেনরি সূত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং হেনরি সূত্র ছিল ২ রকমের। তাই কি না? না, খুব বেশিটা মিস হয় নাই। তোমরা যারা আজকে দেরি করে জয়েন করবা, আমি জানি বিকালে ক্লাস থাকলে তোমরা অনেকে বাইরে খেলতে যাও বা কারো প্রাইভেট থাকে বা কারো স্কুল থাকে, এখান থেকে আসতে দেরি হয়ে যায়। তো এইজন্য আমি আগের বিষয়গুলা একটু রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, আগের বিষয়গুলো রিক্যাপ করতেছি, তারপরে আজকের পড়া শুরু করব। তো দেখো ভাই, হেনরি সূত্র কিন্তু ২ ধরনের ছিল, তাই না? যেমন আমরা দেখতে পাইছি আম কোন একটা গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা বাহ্যিক বা উপরে প্রযুক্ত চাপের সমানুপাতিক এটা ছিল, তাই না? এবং এখান থেকে আমরা বের করছিলাম যে দ্রাব্যতা S সমান হেনরির ধ্রুবক ইনটু প্রেসার। তাই মনে আছে কিনা? যেমন আমরা যখন বা অনেক বেশি প্রেসার এপ্লাই করতাম। হ্যাঁ, অনেকে কলেজ থেকে আসছো। হ্যাঁ, আমরা যখন অনেক বেশি প্রেসার এপ্লাই করি তখন কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে, তাই না? কোল্ড ড্রিংকস এর মধ্যে, সফট ড্রিংকস এর মধ্যে। আমরা যখন ক্যাপটা খুলে ফেলি তখন কি হয়? এটা বের হয়ে আসে। তারপরে এই হেনরি সূত্রে আরেকটা ফরম্যাট ছিল। মনে করে দেখো। হেনরি সূত্র বলছে যে আমরা যখন কোন একটা পদার্থকে, কোন একটা দ্রবকে বা একটা গ্যাসীয় দ্রবকে কোন একটা তরলের মধ্যে দ্রবীভূত করব, তখন ওই তরলের চাপ তার মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাই না? এটা পড়াইছিলাম না? যে কোন একটা আ আ গ্যাসীয় পদার্থ যদি পরিমাণে বেশি থাকে, তাই কি না? যেটা বেশি থাকবে তার চাপ বেশি হবে। এবং এটা নিয়ে আমরা ম্যাথও করাইছি। এবং এখান থেকে আমরা পাইছিলাম চাপ সমান হেনরির ধ্রুবক, এটাকে আমরা KH দিয়েও প্রকাশ করতে পারি ইনটু মোল ভগ্নাংশ। দেখো, এগুলো আমরা পড়ায় আসছি। আগের ক্লাস যাদের মিস হইছে আমি বলব যে আজকের ক্লাসটা তোমরা অনেকেই বুঝবে না। আগের ক্লাসগুলা পড়ে আসতে হবে। আচ্ছা। হ্যাঁ, এই তো নিঝুম একদম সঠিক লিখছো। তাপমাত্রা চাপ। তারপরে দেখো ভাইয়া, তারপরে কি ছিল? দ্রাবকের প্রকৃতি। আমি এই দুটাকে একবারেই লিখতে রাজি। দ্রাবক ও দ্রবের প্রকৃতি। মনে করে দেখো, এগুলো আমরা পড়াইছিলাম। দ্রাবক এবং দ্রবের প্রকৃতি। যেমন আমরা দেখছি যে পোলার যৌগসমূহ, অর্থাৎ যাদের মধ্যে প্লাস মাইনাস চার্জ আছে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে ধরো যে চিনি, লবণ, সোডিয়াম ক্লোরাইড, তাই না? তো এই পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। তারপরে আবার অপোলার দ্রব, যেমন ধরো যে মিথেন, ধরো যে ইথেন, বেনজিন, হেক্সেন, এরা কিন্তু আবার কেরোসিনের মধ্যে দ্রবীভূত হবে, তাই না? কেরোসিনের মধ্যে। নন পোলার যারা আছে, অপোলার বা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তো তোমার এই ছিল কয়েকটা টপিক। এর মধ্যে আমরা তাপমাত্রা নিয়ে আজকে আর একটু বিস্তারিত আলোচনা করব কোনো একটা সময়। নাকি এখনই আলোচনা করি? ভাই, এখনই আলোচনা করি। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, বুঝছো? তাপমাত্রা বাড়লে কখনো দ্রাব্যতা বাড়তে পারে, কখনো কমতে পারে। তো আজকে এটা লিখো। আমি এই সময়ন প্রভাবটা এটার পরে পড়াবো। লিখো। লেখা শেষ হয়ে গেলে আচ্ছা লিখতে পারো ভাই, এটা লিখতে পারো। চাইলে তোমরা লিখতে পারো। চাইলে একটু লিখতে পারো। আই হোপ বেটার। চাইলে তোমরা লিখতে পারো। আচ্ছা, ডান।
তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। খুব সুন্দর একটা টপিক। লিখো ভাইয়া, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। ইফেক্ট অফ টেম্পারেচার আমি ইংরেজিতে লিখি, কি বলো? ইফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি। বাংলায় কি? দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এই তো তোমরা অলরেডি জানো যে সম্পৃক্ত দ্রবণে, একটু লিখে রাখো, সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রব এবং অধক্ষিপ্ত দ্রব সাম্যাবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রব এবং অধক্ষিপ্ত দ্রব তারা কিভাবে থাকে? সাম্যাবস্থায় থাকে, তাই না? এই সাম্যাবস্থায় থাকার দরুন আমরা কি করতাম? আমরা এইভাবে লিখতাম যে ধরো এই যে ভাইয়া ধরো যে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা সলিড অবস্থায় আছে। ধরো আমরা কি করলাম? এইভাবে এটাকে ভেঙে ফেললাম। ক্যালসিয়াম 2+ অ্যাকুয়াস সলিউশনে গেল, আর হচ্ছে দুইটা হাইড্রোক্সিল আয়ন, এই তো অ্যাকুয়াস সলিউশনে গেল, তাই না? অর্থাৎ এই সাইডটা হচ্ছে তারা দ্রবীভূত হয়ে গেছে, তারা ডিসলভড হয়ে গেছে, আর এই সাইডটা কি এখনো ডিসলভ হয় নাই, তাই কি না? তারপরে বাবা অনেক চক্রবর্তী ট্রেনে বসে ক্লাস করতেছে। কোথায় যাচ্ছ ভাইয়া তুমি? কোথা থেকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আলটিমেটলি তোমাকে নিজের একটা নোট তৈরি করতে হবে, নিজেকে লিখতে হবে, বুঝছো ভাইয়া? কারণ লেখাটা সবচেয়ে জরুরি। কারণ তুমি যদি এখন তোমাকে আমি যদি লিখে প্র্যাকটিস না করায় দেই, তুমি কিন্তু পরীক্ষার হলে বসে লিখতে পারবে না। কারণ তোমাকে লিখতে হবে অনেক। আচ্ছা, এই গেল। তারপরে ধরো আরেকটা দিলাম, সিরিয়াম সালফেট। সিরিয়াম সালফেট এটা, তো এইখানে সিরিয়াম সালফেট ভেঙে দুইটা সিরিয়াম 3+ আয়ন তৈরি হবে, আর তিনটা সালফেট 2- আয়ন তৈরি হবে। অর্থাৎ এই সাইডটা তারা দ্রবীভূত হয়ে গেছে, একদম পানির সাথে মিশে গেছে, আর এই বামের অংশটুকু তখনও মিশে নাই, তারা সলিড অবস্থায় আছে। কিন্তু সম্পৃক্ত অবস্থায় আমরা বলি যারা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, সাম্যাবস্থায় আছে। এইবার তুমি একটু মনোযোগ দাও। আমরা লা শাতিলিয়ার বলতে কিছু একটা জানি। লা শাতিলিয়ার, আমাকে তোমরা সবাই একটা প্রশ্নের উত্তর দাও যে লা শাতিলিয়ারের নীতি এটা কোন অবস্থায় প্রযোজ্য হয়? ভাইরা আমাকে একটু বলে দাও, লা শাতিলিয়ারের নীতি কোন অবস্থায় প্রযোজ্য হয়? হ্যাঁ, নামাজের ব্রেক দিব। আজান হয়তোবা হয়ে গেছে, আমি দিব। এই টপিকটা শেষ করেই নামাজের ব্রেক দিব। আমাকে একটু বলো যে সি হচ্ছে সিরিয়াম নামে একটা মৌল আছে। সাবাস, সাম্যাবস্থায় তোমরা সবাই সেরা। লা শাতিলিয়ারের নীতি প্রযুক্ত হয় এই যে সাম্যাবস্থায়। লা শাতিলিয়ারের নীতি প্রযুক্ত হয় ভাইয়া সাম্যাবস্থায়। তাহলে তুমি এর মধ্যে সাম্যাবস্থা খাটাও, লা শাতিলিয়ারের নীতি খাটাও। আমরা দেখতে পাই, আমরা যখন চুনকে পানিতে দ্রবীভূত করি, মনোযোগ দাও, আমরা যখন চুনকে পানিতে দ্রবীভূত করি তখন এই ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, ইভেন সিরিয়াম সালফেটকেও যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন দেখা যায় এই ক্ষেত্রে তাপ তৈরি হয়। বুঝতে পারছো?
এটার এনথালপির পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ। তাইলে এবার আমাকে বলো, আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে বা এই দ্রাব্যতার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই, সেই ক্ষেত্রে দ্রাব্যতার কি হবে? এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বাড়াই, সেই ক্ষেত্রে দ্রাব্যতা কি হবে? বাড়বে নাকি কমবে? বলো, তাপমাত্রা বাড়ালে আমরা কি বেশি দ্রবীভূত করতে পারবো নাকি কম দ্রবীভূত করতে পারবো? কমবে। সাবাস, কমবে। এই তো। অর্থাৎ যদি এটা তাপ উৎপাদী হয়, তাহলে ভাই আমরা যদি এই ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই, দেখো এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে উপরের দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 1 এবং 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমে যাবে। বুঝছো? দ্রাব্যতা কমবে। সহজ জিনিস। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যদি লেখা শেষ হয়ে যায় তোমাকে বলবা, ডান লিখবা। তাহলে দেখো ভাইয়া, এদেরকে আমরা চুনকে যখন পানিতে মিশাই, তোমরা অনেকেই দেখবা যাদের যাদের বাসায়, বাড়িতে বা দেয়ালে চুন লাগাইছে, চুন লেপে দিছে, দেখবা যে ক্যালসিয়াম কার্বনেট অথবা চুনটা বাজার থেকে এনে আগে পানিতে মিশায়। পানিতে যখন মিশায় সেখানে পানিটা বুদবুদ করে ফুটতে থাকে। এই দেখছো কিনা? অনেকেই হয়তো দেখছো। তো এরা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝতে পারছো? তাপ উৎপাদী প্রক্রিয়া। তো একে তো তাপ তৈরি হয়। হ্যাঁ, তুমি যদি আরো তাপ দাও তাহলে দেখা যাবে এটা উল্টা হয়ে যাবে। উল্টা হওয়া মানে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। তো বিক্রিয়া পেছনের দিকে যাওয়া মানে হচ্ছে এটা কম পরিমাণে দ্রবীভূত হবে। অর্থাৎ দ্রবীভূত হওয়ার অংশটুকু কমে যাবে। অধঃক্ষিপ্ত অংশটা বেড়ে যাবে। বোঝা গেল? অধঃক্ষিপ্ত অংশটা বেড়ে যাবে। তো এই আরকি, যে তাপমাত্রা বাড়ালে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ভাইয়া দ্রাব্যতা কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিক্রিয়ার উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট। অ্যাকচুয়ালি সিলভার নাইট্রেট আমরা এটা না দেই। এটা অনেক বেশি দ্রবণীয়। দিতেও পারি, সমস্যা নেই। আমরা সিলভার ক্লোরাইড দিয়ে ব্যাখ্যা করি। AgCl দিয়ে ব্যাখ্যা করি। এটা যখন পানিতে দ্রবীভূত হয়, মনোযোগ ভাইয়া, এটা যখন পানিতে দ্রবীভূত হয় তখন কিন্তু আবার তাপ শোষণ করে। এটার ক্ষেত্রে ডেল্টা এইচ সমান পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে তাপহারী। যখন আমরা সিলভার ক্লোরাইডকে পানিতে মিশাই, তাপহারী, হারি হারি হারি, তখন পানি থেকে তাপ শোষণ করে। ঠিক আছে? তাপ শোষণ করে। এদের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাইলে দেখা যাবে যে সাম্যাবস্থা ডানে যাবে এবং দ্রাব্যতাও বেড়ে যাবে। ঠিক আছে? খুবই সহজ জিনিস, তোমরা সবাই জানো। এবার শেখাবো ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে পরিবৃত্ত তাপমাত্রা। লিখে ফেলো। এবার শেখাবো হচ্ছে পরিবৃত্ত তাপমাত্রা। এটা কেমন জানো? এটা দেখা যায় কিছু ক্রিস্টালের ক্ষেত্রে এটা দেখা যায়। বা ক্যালাস জাতীয় পদার্থে পদার্থে লিখো। ক্যালাস পানির অপসারণে, সবাই ঝটপট করে লিখবা। কিছু ক্রিস্টাল বা ক্যালাস জাতীয় পদার্থে ক্যালাস পানির অপসারণের ফলে দ্রাব্যতার ব্যাপক পরিবর্তন হয়। দ্রাব্যতার ব্যাপক পরিবর্তন হয়। যে তাপমাত্রায় এই পরিবর্তন সংঘটিত হয়, এই পরিবর্তন সংঘটিত হয়। সবাই লিখো, ঝটপট করে লিখো।
যে তাপমাত্রায় এই পরিবর্তন সংঘটিত হয় তাকেই, এই তো ভাইয়া হ্যাঁ দিচ্ছি, রেখে যাচ্ছি, তাকেই এই যে পরিবৃত্ত তাপমাত্রা বলে। এই ডেফিনিশন লেখা হয়ে গেলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যাই থাকবে না। পরিবৃত্ত তাপমাত্রা বলে, ঠিক আছে। ইয়েস, গ্লোবার সল্টের ক্ষেত্রে তুমি বলতে পারো গ্লোবার সল্ট। যেমন দেখো আশা করি লেখা শেষ, ডান। যেমন খেয়াল করো, আমি একটা গ্রাফ আঁকি, হ্যাঁ গ্রাফটা একটু ভালো করে আঁকি, দেখেন সবাই দেখেন। আমি এই বরাবর দিলাম, ওয়াই অক্ষ বরাবর দিলাম দ্রাব্যতাকে, আর এক্স অক্ষ বরাবর রাখলাম তাপমাত্রাকে। এক্স অক্ষ বরাবর রাখলাম কাকে? তাপমাত্রাকে। তো দেখা যায় অধিকাংশ যৌগের ক্ষেত্রে, মানে সবচেয়ে বেশি যৌগের ক্ষেত্রে যেটা দেখা যায় তারা হচ্ছে এরকম। কালারটা চেঞ্জ করতে হবে। দেখেন ভাইয়া, অধিকাংশ যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম এরকম এরকম। অর্থাৎ দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এদের দ্রাব্যতা বেড়ে যায়, ঠিক আছে। আর কিছু কিছু যৌগের ক্ষেত্রে আমরা এরকমটা দেখতে পাই, এই এরকম এরকম দেখতে পাই। আর কিছু কিছু যৌগের ক্ষেত্রে এরকম দেখা যায়, এই এই দেখো, তাহলে আমি তিনটা কেস দাঁড় করাইছি। প্রথম এই যে এই কেসগুলো দেখো ভাইয়া, এই কেসগুলো হচ্ছে তাপহারী কেস। তাপহারী কেস অর্থাৎ আমি যখন তাপমাত্রা বাড়াচ্ছি তখন দ্রাব্যতা বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, লাইক ডিজলভস লাইক, ওইটা তোমাদের বইয়ে লেখা আছে ভাইয়া, ওটা তোমরা নিজেরাই ইয়ে করে ফেলতে পারো। আর এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, ডেল্টা এইচ সমান নেগেটিভ তাপ উৎপাদী। আর এইটা কি, এটা আমরা দেখতে পাই এই সমস্ত কেলাস যৌগের ক্ষেত্রে। কেলাস যৌগের ক্ষেত্রে খেয়াল করে দেখবা, এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রায় এই কেলাস পানি অপসারিত হয়, এই তাপমাত্রায় কেলাস পানি অপসারিত হয়, ইহাকেই বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা। পরিবৃত্ত তাপমাত্রা। আর এই সোডিয়াম সালফেটের ক্ষেত্রে পরিবৃত্ত তাপমাত্রা হচ্ছে 32°C, মনে থাকবে। আর শুরুতে ছিল তোমার কেলাস পানি অবস্থায়, এই অবস্থায় সোডিয়াম সালফেট 10 অণু পানি। দেখেন ভাইয়া, পানি থাকা অবস্থায় তার দ্রাব্যতা বাড়ছে, আর যখন পানিটা অপসারিত হয়ে গেছে তখন তার দ্রাব্যতা কমতে শুরু করছে, এই, ঠিক আছে। হ্যাঁ, ব্রেক, এখনই ব্রেক। তো আমাকে বলো, আমি যা যা পড়াইছি তা তোমরা সবাই বুঝতে পারছো কিনা? আমার মনে হয় যে অলরেডি সারা বাংলাদেশে আজান দেওয়া হয়ে গেছে। তো আমি এখন তোমাদেরকে 15 মিনিটের ব্রেক দিব, বুঝতে পারছো? অজু করে একদম ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে আসো, ঠিক আছে। তো এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, আর আমি আগের স্লাইডটা দিয়ে যাচ্ছি। 15 মিনিটের ব্রেক।
ওয়েলকাম ব্যাক। আরো 1 মিনিট আগেই চলে আসলাম। আর এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় আমাদের সাথে 120 জনের মতো নাই। তাহলে আমরা মনে হয় আর 2-1 মিনিট অপেক্ষা করতে পারি, না? হ্যাঁ, আমিও নামাজ পড়ে চলে আসলাম। দিলাম। আগামীকাল কেমিস্ট্রি এক্সাম। কোন টপিকের উপর এক্সাম? এক্সাম কোন টপিকের উপর? গ্রাফটা আমি আরেকবার বুঝাই দিই তাইলে। যেগুলো উপরের দিকে উঠতেছে, দ্যাট মিনস তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বেড়ে যাচ্ছে, তাই না? আর যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে, দেখো তাপমাত্রা বাড়তেছে কিন্তু ভাইয়া দ্রাব্যতা কমে গেছে। তো এটা কার ক্ষেত্রে হয়? তাপ উৎপাদী প্রক্রিয়া যারা, ডিসোলিউশন প্রক্রিয়াটা যাদের এক্সোথার্মিক, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি, যে তুমি যখন তাপমাত্রা বাড়াতে থাকবা তখন একবার তার দ্রাব্যতা বাড়ে, মানে তখন হচ্ছে সে তাপ হাড়ের মতো আচরণ করে। আবার কিছুক্ষণ পর দেখা যায় তার দ্রাব্যতা আবার কমতে শুরু করে, অর্থাৎ একটা সার্টেন পয়েন্টে তার বেশ হিউজ একটা চেঞ্জ হয়। বুঝতে পারছো? দ্রাব্যতার মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়। এটাকে আমরা বলবো যে খুব একটা ড্রাস্টিক চেঞ্জ, মানে হঠাৎ করে অনেক বড় একটা পরিবর্তন। তো যে তাপমাত্রায় এত বড় পরিবর্তন দেখা যায় তাকে আমরা বলি ভাইয়া পরিবৃত্ত তাপমাত্রা। এখন আরেকটা বিষয়, কোন একটা পদার্থের কিন্তু একাধিক পরিবৃত্ত তাপমাত্রা থাকতে পারে, ঠিক আছে? একটি পদার্থের একাধিক পরিবৃত্ত তাপমাত্রা থাকতে পারে। এবং তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক। আচ্ছা, আমার ঠোঁটে একটা আঘাত পেয়েছি, ঠিকঠাক আছে কি? আচ্ছা, তো দেখো, তোমাদের ছোট্ট একটা কাজ হবে এর এক্সাম্পল খুঁজে বের করা। এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল তোমরা ট্রাই করবা যে একটা পদার্থে একাধিক পরিবৃত্ত তাপমাত্রা থাকতে পারে, সেটা কোন পদার্থ এবং তার তাপমাত্রাগুলো কি কি, সেটা তোমরা চাইলেই খুঁজে বের করতে পারো তোমাদের বই থেকে। আচ্ছা, তাইলে আমরা শুরু করলাম। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে দ্রাব্যতার উপরে সম আয়ন প্রভাব। লেখো ভাইয়া, দ্রাব্যতার উপর সম আয়নের প্রভাব। দ্রাব্যতার উপরে, হ্যাঁ, চ্যাট জিপিটি বা যে কোনো হেল্প নিতে পারো, কোনো সমস্যা নেই। দ্রাব্যতার উপরে সম আয়নের প্রভাব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সম আয়ন জিনিসটা কি? আমরা তাপমাত্রার প্রভাব দেখলাম, চাপের প্রভাব দেখলাম, দ্রব্য দ্রাবকের প্রকৃতির প্রভাব দেখলাম, এখন দেখব কি সম আয়নের প্রভাব। তো ভাইয়া সম আয়ন জিনিসটা কি? কোন দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে কোনো একটি আয়ন যদি উভয় পদার্থ হতেই উৎপন্ন হয়, তবে ওই আয়নটাকে আমরা বলি ভাইয়া সম আয়ন, ঠিক আছে? যেমন ধরো সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড থেকে তৈরি হয় Ag+ আর Cl-। তুমি যদি সেম সলিউশনের মধ্যে অল্প পরিমাণে সোডিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করো, ধরো যে আমরা অল্প পরিমাণেই দিচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি অল্প পরিমাণেই দিতে হয়। অল্প পরিমাণে তুমি দিচ্ছ আর আমরা দেখতে পাই যে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ ভেঙে যায়। অল্প পরিমাণে যাই দিচ্ছ সবটুকুই ভেঙে যাবে।
আচ্ছা, অ্যাকুয়াস সলিউশনের কথাই চিন্তা করি এবং দেখো Cl মাইনাস তো তৈরি হবে। একটা আয়ন উভয় যৌগ হতে উৎপন্ন হয়, তো যে আয়নটা দুইটার মধ্যেই কমন এটাকে আমরা বলি কমন আয়ন। ঠিক আছে, তো কোন একটা দ্রবণে যদি সম আয়ন উপস্থিত থাকে তাইলে ওই যৌগের দ্রাব্যতা কমে যায়। তাহলে একটু লিখে ফেলো, সম আয়নের প্রভাবে লিখে ফেলো সম আয়নের প্রভাবে যৌগের দ্রাব্যতা কমে যায়। যৌগের দ্রাব্যতা কমে যায়। এরা ঝটপট লিখে ফেলো, সম আয়নের প্রভাবে যৌগের দ্রাব্যতা কমে যায়। তো প্রশ্ন আসতে পারে কেন? সম আয়নের প্রভাবে যৌগের দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হয় এবং কেন, এটাও কিন্তু তোমাদের SW থাকবে। এটা তোমরা লিখে আনবা, বুঝছো? আমি এখন ব্যাখ্যা করব প্লাস তোমরা লিখেও আনবা। তো দেখো ভাইয়া, কেন হয় এটার অ্যান্সার আমি দিচ্ছি। খেয়াল করে দেখবা, এই হচ্ছে আমাদের সাম্যাবস্থা, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, তাই না? সাম্যাবস্থা। তো আমরা জানি সাম্যাবস্থার উপর একটা ঘনমাত্রার প্রভাব থাকে। ভাইয়ারা মনোযোগ দাও, সাম্যাবস্থার উপর কিসের প্রভাব থাকে? ঘনমাত্রার প্রভাব। সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব থাকে। এবং তোমরা 9-10 থেকে শিখে আসছো যে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাহলে উৎপাদের দিকে সাম্যাবস্থা ধাবিত হবে, তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে সাম্যাবস্থা বিক্রিয়কের দিকে ধাবিত হবে। তাই কিনা? এটা তোমরা জানো কিনা? হ্যাঁ ভাই, এটা তোমরা জানো। হ্যাঁ, এগুলো 2 মার্কের প্রশ্নে আসবে। তো এইখানে দেখো, শুরুতে আমাদের এই সাম্যাবস্থাটা ছিল, এর মধ্যে Ag+ এবং Cl- উপস্থিত ছিল উৎপাদের মধ্যে। আমরা কি করলাম, নতুন করে সেইম আরেকটা আয়ন, দেখো ভাইয়া সেইম আরেকটা আয়ন এক্সট্রা করে অ্যাড করছি বাহির থেকে। এটা কিন্তু ভাইয়া এক্সট্রা অ্যাড করা, তাই না? এক্সট্রা আমরা বাহির থেকে অ্যাড করছি, তার মানে এক্সট্রা বাহির থেকে অ্যাড করার কারণে উৎপাদের পরিমাণ বেড়ে গেল। এক্সট্রা বাহির থেকে এই Cl- টা অ্যাড করার কারণে খেয়াল করে দেখো উৎপাদের ঘনমাত্রা বেড়ে গেল। উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ে, এই যে দেখো ভাইয়া উৎপাদের ঘনমাত্রা বাড়লো, উৎপাদের ঘনমাত্রা বাড়ার কারণে এই যে সাম্যাবস্থাটা বাম দিকে অগ্রসর হবে। সুতরাং সাম্যাবস্থায় আমরা দেখতে পাবো যে বেশি বেশি করে বিক্রিয়ক তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রাব্যতা কমে যাচ্ছে। আগে যতটুকু দ্রবীভূত হওয়ার কথা এখন সে তার চেয়ে কম দ্রবীভূত হবে। তার মানে এক্সট্রা Cl- আয়ন এটা Ag+ এর সাথে যুক্ত হয়ে AgCl তৈরি করে ফেলবে। একই দ্রাব্যকে, অর্থাৎ একই পাত্রে আমরা এই বিক্রিয়া দুটা করলাম, দুটাকে মিশাই দিলাম। ঠিক আছে, তো এই হলো সমায়নের প্রভাবে দ্রাব্যতা কমে যাওয়ার ঘটনা। আচ্ছা, এটাকে আমরা আরো ব্যাখ্যা করব, এটাকে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব দেখো, মনোযোগ। আমরা জানি, সবাই একটু লিখো, আমরা জানি তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা একই থাকলে, তাপমাত্রা পরিবর্তন করা না হলে, তাপমাত্রা একই থাকলে KSP এর মান ধ্রুবক থাকে। এতটুকু লেখো। আমরা জানি তাপমাত্রা যদি ফিক্সড থাকে তাহলে KSP কি হয়? সোডিয়াম তার মতো বসে থাকবে, সোডিয়ামের কোনো কাজ নাই। KSP এর মান কিন্তু ভাইয়া কনস্ট্যান্ট থাকবে, তাই না? সলিবিলিটি প্রোডাক্ট এটা থাকবে ধ্রুবক। এবার তুমি চিন্তা করো, আমরা কাকে দিব? ধরো যে এই যে সিলভার সালফেটকেই দিলাম, তাহলে কি হবে? দুইটা Ag+ তৈরি হবে আর সালফেট 2- তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা প্রশ্ন করছিলা, আমরা একই পাত্রের মধ্যে দুইটাকে দিব। ধরো যে শুরুতে আছে সিলভার সালফেটের একটা দ্রবণ, তুমি এর মধ্যে বাহির থেকে অ্যাড করছো কাকে? অ্যাড করছো ধরো সালফিউরিক অ্যাসিডকে।
ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডকে অ্যাড করছো। যারা বুঝো নাই তারা এখন বুঝবা। তো ভাইয়া মনোযোগ, টিএসপি সলিবিলিটি প্রোডাক্ট, এই ভ্যালুটা আমরা দেখতে পাবো Ag প্লাস এর স্কোয়ার আর হচ্ছে সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস। ঠিক আছে, লিখো, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। যারা বুঝো নাই তারা এখন এখন দেখো, এখন বুঝবা। তো এই ভ্যালুটা কিন্তু ভাই সবসময় কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কেএসপি কিভাবে ধ্রুবক হয়, এটা বাই ডেফিনিশন ধ্রুবক হয়, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তো ভাইয়া দেখো, এই ভ্যালুটা ধ্রুবক হয় এবং এটার ব্যাখ্যা তোমরা আবার পাবা চতুর্থ অধ্যায় যখন পড়াবো, ওইখানেও পাবা, টেনশনের কোনো কারণ নেই। তো মনোযোগ, আমি যখন এক্সট্রা করে বাইরে থেকে, লিখো এক্সট্রা করে, এক্সট্রা ভাবে নতুন, দেখো বাইরে থেকে অ্যাড করলাম না, এই যে বাইরে থেকে সালফিউরিক অ্যাসিড অ্যাড করলাম। তো সালফিউরিক অ্যাসিড যখন অ্যাপ্লাই করলাম, আমরা জানি সালফিউরিক অ্যাসিড একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, খুব মনোযোগ, এটা সম্পূর্ণ পরিমাণে ভেঙে যাবে, সম্পূর্ণ পরিমাণে ভেঙে যাবে। ভেঙে যেয়ে কিন্তু এই যে দেখো এক্সট্রা পরিমাণে সালফেট তৈরি করছে, এক্সট্রা পরিমাণে সালফেট তৈরি করছে। এইবার সালফেটের ঘনমাত্রা কিন্তু বেড়ে যাবে। সালফেটের ঘনমাত্রা কি হবে? সালফেটের ঘনমাত্রা বেড়ে যাবে। লিখো, সবাই লিখতে থাকো। সালফেটের ঘনমাত্রা এবার বেড়ে গেল, বেড়ে গেল। তো যদি ভাইয়া সালফেটের ঘনমাত্রা বেড়ে যায়, তাইলে অবশ্যই অবশ্যই এই সিলভার প্লাসের ঘনমাত্রা কিন্তু কমে যাবে, এই সিলভার প্লাসের ঘনমাত্রা কমে যাবে। কারণ আমরা জানি দুইটা জিনিসের গুণফল যদি ধ্রুবক হয়ে থাকে, ধরো যে 2 × 3 = 6, ধরো যে তুমি এই 2 এর ভ্যালুটা বাড়ায় 6 বানায় ফেলছো, তাহলে কিন্তু 3 এর ভ্যালুটা কমে 1 হয়ে যাবে। বুঝতেই পারতেছো, একটা বাড়াইলে আর একটা কমবে। তো এই সিলভার এবং সালফেট উভয়ের গুণফল যদি একটা ধ্রুবক রাশি হয়, তো তুমি সালফেটের পরিমাণ বাড়াইছো, তখন কিন্তু ভাইয়া সিলভারের পরিমাণটা কমে যাবে। তো কিভাবে কমবে? কমার কারণ হচ্ছে যখন এক্সট্রা করে তুমি সালফেট অ্যাড করছিলা, মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও, যেহেতু এক্সট্রা করে তুমি সালফেট অ্যাড করছো, এই সালফেট সিলভার প্লাসের সাথে যুক্ত হয়ে উল্টা বিক্রিয়া করবে, সাম্যাবস্থা বামে অগ্রসর হবে। আমি লিখে দিচ্ছি, সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হবে? বামে অগ্রসর হবে। তো সাম্যাবস্থা বামে অগ্রসর হওয়ার মানে কি? আগে যতটুকু সিলভার সালফেট দ্রবীভূত ছিল, এখন আর ততটুকু দ্রবীভূত নাই, এখন তার চেয়ে বেশি, এখন তার চেয়ে কম দ্রবীভূত আছে, আর বাকিটুক অধঃক্ষিপ্ত হয়ে গেছে। আমি আরেকবার কথা বলতেছি, দেখো আরেকবার বলতেছি। তো আগে যতটুকু সিলভার সালফেট দ্রবীভূত ছিল, এখন কিন্তু আর ততটুকু নাই। কেন নাই? কারণ এক্সট্রা বাহির থেকে সালফেট দেওয়ার কারণে এই যে এই সালফেটটা সিলভারের সাথে যুক্ত হয়ে সিলভার সালফেট তৈরি করে ফেলছে, অর্থাৎ অধঃক্ষিপ্ত দ্রবের পরিমাণ বেড়ে গেছে। আগে যতটুকু দ্রবীভূত ছিল, এখন তার চেয়ে কমে গেছে, সুতরাং দ্রাব্যতা কমে যায়। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, কেএসপি সমান সিলভারের ঘনমাত্রা তার স্কোয়ার, 2 × সিলভার না ভাইয়া, সিলভারের ঘনমাত্রা তার উপর স্কোয়ার। ইসাম মাহমুদ, তুমি একটু ভুল করছো। ঠিক আছে, হ্যাঁ, দ্রাব্যতা কমে যাবে। তো আলটিমেটলি আমরা যেটা দেখলাম, সমায়নের প্রভাবে দ্রাব্যতা কমে যায়। তো এতটুকু কনসেপ্ট যদি ভাইয়া তোমাদের থাকে, তাহলে এখন আশা করা যায় যে ম্যাথ গুলা এখন আমরা দিব, এগুলো তোমরা পারবা এবং ম্যাথ গুলা সলভ করার পরে আরো ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, আমরা একটু সামনে আগাচ্ছি, দেখো ভাই আমরা সামনে আগাচ্ছি। এটা দেখো, আমরা এই ম্যাথটা সলভ করি। আজকে আমরা অনেক অনেক প্রবলেম সলভ করব। তো প্রথম ম্যাথ, খুব মনোযোগ, যারা এখনো ক্লিয়ার হও নাই, আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবা। 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণে, 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণে এত মোলার অ্যালুমিনিয়াম ক্লোরাইড মেশানো হলো। এই দ্রবণে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কেএসপি কত, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি কত? আমরা ঝটপট করে একটু বের করি। হ্যাঁ, মনোযোগ, আমরা শুরুতে কার কেএসপি বের করব? কেএসপি অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কেএসপি বের করব। তার জন্য ভাই আমাদের কি লাগবে? ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা লাগবে
আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা লাগবে, যেহেতু দুইবার আছে আমরা দুইবার গুণ করব। এই তো গেল, ঠিক আছে। আর যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বের করতে চাই, তাইলে এই দ্রবণে আমাদের অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা লাগবে এবং Cl- এর ঘনমাত্রা লাগবে তার কিউব। এখন তোমাদেরকে একটা শর্ত আমি একটু অ্যাড করে দিব। এই ক্ষেত্রে উভয়ই সম্পৃক্ত অবস্থায় আছে। ভাইয়ারা এই প্রশ্নের মধ্যে একটা শর্ত লিখতে হবে, বুঝছো? উভয়ই কি অবস্থায় আছে? সম্পৃক্ত অবস্থায় আছে। খেয়াল করো, যদি সম্পৃক্ত অবস্থায় বলা না থাকে তাহলে কিন্তু তুমি এই যে সলিবিলিটি প্রোডাক্ট বের করতে পারবা না। বোঝা গেল? তোমরা যারা হুট করেই প্রশ্ন দেখে অ্যান্সার করে ফেলতে চাও, তাদের ক্ষেত্রে এটা একটু সতর্ক বার্তা যে সব প্রশ্নেরই কিন্তু অ্যান্সার হয় না। মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু বলে নাই, যে শুরুতে বলেই নাই এটা সম্পৃক্ত কিনা। তো আমি তোমাদেরকে অ্যাড করে দিলাম যে উভয় সম্পৃক্ত। যদি সম্পৃক্ত না হয় তাহলে কেএসপি বের করার মতো যথেষ্ট তথ্য নাই। এই যে মনে করে দেখো, দ্রাব্যতার প্রথম ম্যাটার মতো, ঠিক আছে। তো যখন আমি বলে দিলাম যে সম্পৃক্ত অবস্থায় আছে, এবার আমরা খুব ইজিলি অ্যান্সার বের করতে পারবো। এই বলো, আমার কথা বুঝতেছো কিনা? হ্যাঁ, কেআইপি বের করা যাবে, কিন্তু কেআইপি তো চায় নাই, তাই না? আর কেআইপি এর এক্ষেত্রে দরকারও নেই। তাহলে এবার আমরা ম্যাগনেসিয়ামটা বের করে ফেলি। দেখো ভাইয়া, আমরা জানি ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারা কিন্তু বেশ শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। সুতরাং এই সলিউশনে ম্যাগনেসিয়াম কতটুকু থাকবে? 0.2 মোলার থাকবে। দেখো কারা কারা বোঝো নাই। আর ক্লোরাইডের ঘনমাত্রা কত হবে দেখো। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে এই ক্লোরিন আসবে 0.2 ইন্টু 2 প্লাস, দেখেন ভাইয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকেও কিন্তু ক্লোরিন আসবে। আর এর মধ্যে ছিল 0.4, আর একটা অ্যালুমিনিয়ামের মধ্যে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে 3টা ছিল ক্লোরিন। সুতরাং আমরা 3 দ্বারা গুণ করব। বলো এটা বুঝছো কিনা? আমি আবার দেখায় দিচ্ছি। এই যে দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা যখন ভাঙে তখন ম্যাগনেসিয়াম তৈরি হয় একটা, আর ক্লোরাইড তৈরি হয় 2টা। এই যে এটা। তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ভাঙে তখন অ্যালুমিনিয়াম তৈরি হয় একটা, আর ক্লোরাইড আয়ন তৈরি হয় 3টা। তাই আমরা এইভাবে বলছি যে দেখো, 0.4 মোলার যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে তাহলে এইখান থেকে ক্লোরাইড আসবে 3 গুণ, 0.4 ইন্টু 3, ঠিক আছে। তাই আমরা এটা লিখে দিলাম। তারপর এখানে দেখো, আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি বের করতে চাই, তাহলে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা 0.4, আর ক্লোরাইডের ঘনমাত্রা দেখো উভয়ের ক্ষেত্রে সেমই হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে আসবে 0.2 ইন্টু 2, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে আসবে 0.4 ইন্টু 3, এত এর কিউব। হইল? ভাইয়া ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর? তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো, প্রথমটা কত আসে আর দ্বিতীয়টা কত আসে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড 0.512, এই ঠিক আছে। স্বদেশ বললো যে ভাইয়া সম্পৃক্ত কেন হইতে হবে, কারণ সলিবিলিটি প্রোডাক্ট মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল, যেটা সম্পৃক্ত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। ক্লোরাইডটা বোঝো নাই? আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ক্লোরাইড বোঝো না, আমি বুঝাই দিচ্ছি। দেখেন ভাইয়া, মনোযোগ যারা বুঝেন নাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল 0.2 মোলার। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল 0.2 মোলার, তাই কিনা? আর একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভেঙে দেখো 2টা ক্লোরাইড তৈরি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো না 0.2 ইন্টু 2? লিখতে পারবো। তারপরে দেখো, হ্যাঁ, একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভেঙে 3টা ক্লোরাইড তৈরি হয়, তাইলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ছিল 0.4 মোলার। তাহলে 0.4 মোলারের সাথে তো 3 গুণ করতে হবে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমরা 2 গুণ করছি, এই ক্ষেত্রে আমরা 3 গুণ করছি, এবং দুইটা যেহেতু একসাথে সলিউশনের মধ্যে আছে
মিশ্রণ যেহেতু তাই উভয়ের সমষ্টি হবে। বলো এবার বুঝছো কিনা? এবার যদি না বুঝো এবার কিন্তু আমি মারবো একদম। কারণ এইবার যদি না বোঝা যায় তাহলে আমি মনে করবো যে তোমাদের মনোযোগী নেই ক্লাসের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝলাম 0.512 আর 1.638। আচ্ছা, 1.638। আচ্ছা, তো কিভাবে ক্যালকুলেশন গুলা করতে হয় আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, পাবো কোথায়? ভেতরেই দিব একদম, ইয়ার ভেতরেই মেরে দিব। আচ্ছা, গেল। এই প্রশ্নটা 2 বার চলে আসছে। এবার আমরা এটা দেখি। দেখেন ভাই, উদ্দীপকের বিকার 2 এর জলীয় দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। এই যে দেখো, সুন্দর প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এগুলাই আসে। লিখো। তো এটা আসলে বলা হয়েছিল, একটুর জন্য এটা হয়ে গেছে। আপনাদের হচ্ছে HSC 26 আসলে অনেক অনেক কাজ থাকে, তো এই জন্য সামহাও একটু মিস্টেক হয়ে যায়। HSC 25 লেখা। আচ্ছা, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আসলে স্লাইড বানাইতে চেয়ে। সমস্যা নেই, আবার ঠিক হয়ে যাবে। তো দেখেন ভাইয়া, সম্পৃক্ত কথাটা মিসিং ছিল। এইখানে দেখেন অলরেডি কিন্তু কেএসপি এর ভ্যালু দেওয়া আছে। এই যে দেখো, এখানে সম্পৃক্ত দরকার নাই, এখানে দেখো কেএসপি এর ভ্যালু দেওয়াই আছে। এখানে কেএসপি এর ভ্যালু কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, যেহেতু দেওয়া আছে তাহলে আমরা জানি যে ভাইয়া এই কেএসপি ফিক্সড, একদম ফিক্সড। কার কেএসপি দেওয়া আছে? সিলভার ক্লোরাইডের দেওয়া আছে। তাইলে লিখো, ধরি 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 প্রশ্ন লেখা শেষ হলে লিখা হচ্ছে ভাইয়া, ধরি NaCl এর উপস্থিতিতে NaCl এর উপস্থিতিতে NaCl এর উপস্থিতিতে AgCl এর দ্রাব্যতা S। লিখছো? বলো লিখছো কিনা? NaCl এর উপস্থিতিতে এতটুকু যখন লেখা শেষ হবে তারপরে আমি করব, সামনে আগাবো। একটু ডান লিখে দাও। আরে ছেলেপেলেরা কি যে শুরু করছে ভাই, আমি যা পড়াচ্ছি তোমরা এটা দেখো, কি আজে বাজে কথা। হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ, যা পড়াচ্ছি আগে এটার দিকে মনোযোগ দাও। আচ্ছা, তো দেখো, যখন NaCl থাকবে, এই NaCl এর উপস্থিতিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে হবে। তাহলে মনোযোগ, এই জায়গায় Ag প্লাসের ঘনমাত্রা কত হবে? Ag প্লাসের ঘনমাত্রা কত হবে? তো খেয়াল করে দেখো ভাইয়া, যেহেতু এই AgCl এর দ্রাব্যতা S, অবশ্যই সিলভারের ঘনমাত্রা কিন্তু ভাইয়া S হবে। কারণ আমরা জানি এই AgCl যখন ভাঙবে তখন এই Ag প্লাস তৈরি হয় আর Cl মাইনাস তৈরি হয়। তাহলে AgCl যদি S পরিমাণে ভাঙে তাহলে Ag প্লাসও তৈরি হবে S, Cl মাইনাসও তৈরি হবে S, তাই কিনা? S পরিমাণে, এই তো সাবাস। এইবার আমাকে বলো দেখি, Cl মাইনাসের ঘনমাত্রা কত হবে? Cl মাইনাসের ঘনমাত্রা কত হবে? তো দেখো, Cl মাইনাসের ঘনমাত্রা এই AgCl থেকে S পরিমাণে আসে, ঠিক আছে। বাট এই সলিউশনের মধ্যে আমরা যেহেতু সোডিয়াম ক্লোরাইডটাও অ্যাড করেছি, সেহেতু আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড থেকেও একটা ক্লোরিন আসে। এই যে দেখো, সোডিয়াম ক্লোরাইড ভেঙেও কিন্তু সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস আসবে। তো সোডিয়াম ক্লোরাইড যেহেতু 0.1 মোলার দেওয়া আছে,
সিএল মাইনাসটাও কত হবে 0.1 মোলার হবে। তাইলে দুইটা মিলে এই যে দেখো ভাই দুইটা মিলে কত হবে AgCl থেকে আসে S পরিমাণে আর সোডিয়াম ক্লোরাইড থেকে আসে 0.1 মোলার পরিমাণে। এই তো হইলো কিনা বলো বুঝছো কিনা? তাহলে এতটুকু যদি বোঝা হয়ে যায়, যদি তোমরা বুঝতে পারো, তাইলে এবার আমরা আমাদের সূত্রে বসায় দেই TSP of AgCl। TSP of AgCl সমান Ag প্লাসের ঘনমাত্রা এবং Cl মাইনাসের ঘনমাত্রা এই দুইটার গুণফল, তাই না? আচ্ছা, তারপরে KSP এর ভ্যালুটা আমরা এখান থেকে দেখে ফেলবো 4 × tan inverse 10 আর Ag প্লাসের ঘনমাত্রা আমরা দেখতে পাচ্ছি S আর Cl মাইনাসের ঘনমাত্রা দেখতে পাচ্ছি 0.1 প্লাস S। এখান থেকে আমাদের S এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা ভাইয়া আমরা দুইটা সিএল এর হিসাব করতেছি না, এর হিসেবে কেন করতেছি? আচ্ছা আমরা দুইটা তো আসলে হচ্ছে না, টোটাল দেখো AgCl থেকে কতটুকু আসে আর NaCl থেকে কতটুকু আসে। তো আমরা ধরে নিচ্ছি যে AgCl থেকে আমাদের S মোলার পরিমাণে আসে আর NaCl তো ধরে নেওয়ার কিচ্ছু নাই। NaCl কতটুকু আছে? এই যে 0.1 মোলার যা আছে তো তাই, তাই না? আচ্ছা তো এখান থেকে আমরা এই S এর ভ্যালুটাই বের করব। বলো তোমরা S এর ভ্যালুটা বের করতে পারবা কিনা? তো আমরা দেখতে পাচ্ছি S স্কোয়ার প্লাস 0.1 × S মাইনাস 4 × tan inverse 10 সমান 0। তো তোমরা দ্বিঘাত সমীকরণের ইয়েতে বসায় দাও, বসিয়ে S এর ভ্যালুটা বের করো, বলো কত আসে। তো আমি এটা সলভ করে দেখাই। তোমাদের সবার কি এটাই আসে? আচ্ছা সজল সরকার বলেছে ভাইয়া 3.99 × tan inverse 9। আচ্ছা এটাই আসার কথা, এটাই আসার কথা 3.99 × tan inverse 9 মোলার। বলো কার কার ঠিক আছে? তো দেখো এটা সলভ করার কিন্তু আরেকটা সুন্দর পদ্ধতি আছে। হ্যাঁ এটাই আসে বা একদম ডিরেক্ট 4 × tan inverse 9 ও আসে। তো দেখো এটা সলভ করার না আরেকটা সুন্দর পদ্ধতি আছে। অনেকে নেগেটিভ আসতে পারে যারা ভুলভাল ভাবে বসাইছো। তো এর চেয়ে সহজ আরেকটা টেকনিক কি জানো? দেখো ভাইয়া আমরা দেখতে পাচ্ছি, দেখো এই টেকনিকটা দেখো, টেকনিকটা হচ্ছে গিয়ে আমরা যখন এই যে এই দুইটার গুণফল বের করতেছি, সবাই তো তাকাও এখানে দেখা যাচ্ছে কিনা দেখো। আমরা যখন এই S আর হচ্ছে 0.1 প্লাস S এই দুইটার গুণফল যেহেতু আমরা বের করতেছি আর গুণফলটা দেখা যাচ্ছে 4 × tan inverse 10, এটা ভাইয়া অনেক ছোট, বুঝতে পারছো? এটা না খুবই ছোট। তো এরকম যদি ছোট অ্যান্সার হয়ে থাকে তাহলে আমরা যেটা করতে পারবো, খেয়াল করে দেখো ভাই এই S এর ভ্যালুটাও না অনেক ছোট হবে, তখন এই S টাকে আমরা ইগনোর করতে পারি। আমি আবারও বলি, আমি
এটা দিয়ে বলি, খেয়াল করো সবাই। আমি এটাকে একটু ডান পাশে রাখি, সবাই মনোযোগ। কিভাবে সহজে অ্যান্সার করা যায় দেখো। অনেকেই ক্যালকুলেটর চেপে বের করতে পারবে না, তো তাদের জন্য আমি একটা দিচ্ছি। ইয়েস, খেয়াল করে দেখো, এস স্কোয়ার আর হচ্ছে 0.1 ইন্টু এস, এই দুইটার সমষ্টি হচ্ছে ভাইয়া 4 ইন্টু টেন ইনভার্স 10। মানে এটা অত্যধিক ছোট, এত ছোট ভ্যালু যে তোমার এটা কল্পনারও বাইরে। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এই যে এস এর ভ্যালুটা দেখতেছো, এই যে এই এসটা দেখতেছো, এটা না অনেক ছোট। আর আমরা জানি সিলভার ক্লোরাইড বা এই জাতীয় লবণের দ্রাব্যতা কিন্তু ভাই অনেক কম। তাইলে যে জিনিসটা অনেক ছোট তাকে স্কোয়ার করলে ভাইয়া আরো ছোট হয়ে যায়। আমি আবারও বলি, যে জিনিসটা অলরেডি অনেক ছোট তাকে তুমি স্কোয়ার করলে আরো ছোট হয়ে যাবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করতে পারি, এটাকে আমরা পুরোপুরি ইগনোর করতে পারি। কেন ভাই ইগনোর করতেছি? ধরো যে তোমার কাছে 1 কোটি টাকা আছে, ঠিক আছে? তোমার কাছে 1 কোটি টাকা আছে, আমি তোমাকে কি বললাম, এই যে ধরো, এই যে ভাইয়া তোমাকে আমি এত টাকা দিলাম, তোমাকে আমি 50 পয়সা দিলাম, তাই তুমি কি এটা গ্রহণ করবা? বা তোমার কি খুব ভালো লাগবে যে আমি অনেক বড় লোক হয়ে গেছি? না ভাই, আসলে তোমার কিছুই চেঞ্জ হয় নাই। তুমি আগে যে 1 কোটি, তুমি যে কোটিপতি ছিলা, তুমি এখনো নিজেকে ওইটাই মনে করবা। তুমি মনে করবা না যে আমার 1 কোটি 5 টাকা আছে। তুমি এটা কখনোই মনে করবা না। বুঝতে পারছো? সুতরাং অনেক বড় কিছুর সাথে যখন ছোট্ট কিছু একটা যোগ হয়, ওটাকে ইগনোর করলেও সেম রেজাল্টই পাওয়া যায়। তো আলটিমেটলি আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে এরকম, s ইন্টু 0.1 সমান 4 ইন্টু 10^10। তো আলটিমেটলি এখান থেকে আমরা এস এর ভ্যালুটা পেয়ে যাব 4 ইন্টু 10^9 মোলার। খেয়াল করে দেখো ভাই, এই দুইটা ভ্যালু কিন্তু একদম সেম। 3.99 যে কথা, 4 একই কথা, একদম সেম দুইটা। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, ক্যালকুলেটর কাজ করতেছে না, আমি জানি না কেন কাজ করতেছে না। তা আমার ক্যালকুলেটর তো কাজ করতেছে, কাজ করছে তো, ঠিক আছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের দুইটা মান আসবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো তোমরা পজিটিভটাকে নিবা, পজিটিভটা নিলে এটাই পাবা। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, যাদের লেখা শেষ তারা দেখো। তো বলা হয়েছে উদ্দীপকের বিকার 2 এর জলীয় দ্রবণে AgCl এর দ্রাব্যতা নির্ণয় করো। তার মানে তোমাকে কি করতে হবে? এই দুইটাকে একসাথে মিশাইতে হবে। তো মেশানোর পর দেখা যাচ্ছে, এই যে আমি বুঝাই দিচ্ছি ভাইরা, বুঝাই দিচ্ছি, আমার আল্লাহ অনেক ধৈর্য দিচ্ছে, সমস্যা নাই, আমি তোমাদেরকে 1 বার 2 বার 3 বার বুঝাই দিতে পারবো। তো এই দুইটা সলিউশনের মধ্যে মনোযোগ দাও। আমরা ধরে নিচ্ছি যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস। দ্যাট মিনস এটা এস পরিমাণে ভাঙবে, সিলভার এস পরিমাণে তৈরি হবে, ক্লোরাইড এস পরিমাণে তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আবার আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যাড করা হয়েছে 0.1 মোলার পরিমাণে। তো সোডিয়াম ক্লোরাইড যেহেতু শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, তাই এটা পুরোপুরি ভেঙে যাবে। পুরোপুরি ভেঙে গেলে যতটুকু সোডিয়াম ক্লোরাইড আছে, যেহেতু রেশিওটা 1:1, একটা থেকে একটাই তৈরি হয়, এখানে 0.1 মোলার পরিমাণে ক্লোরাইড তৈরি হবে। তাহলে মোট ক্লোরাইডের পরিমাণটা কত? হ্যাঁ, মনোযোগ দাও, মোট ক্লোরাইডের পরিমাণটা কত? মোট ক্লোরাইডের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি AgCl থেকে আসা S আর NaCl থেকে আসা 0.1। এটা আমরা এখানে লিখে দিছি S প্লাস 0.1, ঠিক আছে? আমি ক্যালকুলেটরটা দেখাই দিচ্ছি। তো Ag আছে S পরিমাণে আর Cl আছে S প্লাস 0.1 পরিমাণে। তো আমরা জানি কি Sp সমান Ag ইন্টু Cl মাইনাস। তো এখানে আমরা বসাই দিলাম S ইন্টু 0.1 ইন্টু S। তারপরে আমরা গুণ করলাম, গুণ করার পরে S স্কোয়ার বা কিউব বা এর আরো যদি বেশি পাওয়ার থাকে, তো আমরা একের অধিক পাওয়ার গুলাকে বাদ দিয়ে দিব, ইগনোর করে ফেলবো। ইগনোর করার পর যে একঘাতি আছে তাকে আমরা শুধু রাখবো। বুঝা গেল? আচ্ছা, তো কোনটা বেশি শক্তিশালী? তো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, যেটার নাম তুমি বেশি বেশি শুনছো ভাই, ওটাই বেশি শক্তিশালী। এতটুকু, এটা ইজি। আচ্ছা, হ্যাঁ, আমাদের কলেজে এস স্কোয়ারের মান ইগনোর করছে, আমরা এস স্কোয়ারের মানটাকে ইগনোর করছি। এই যে দেখো ভাইয়া, একাধিক ঘাত যাদের আছে তাদেরকে আমরা ইগনোর করছি। তো এস স্কোয়ারের মানটাকে আমরা কি করলাম ভাই? ইগনোর করলাম। আলটিমেটলি 0.1 ইন্টু এস, এই তো হয়ে গেছে, ডান, ঠিক আছে? ক্যালকুলেটরে কিভাবে হিসাব করে এটা আমি দেখাই দিচ্ছি। আমি জানি না তোমরা এখানে দেখতে পাবা কিনা, তাও ভাই আমি বলতেছি, তোমরা আমার সাথে সাথে কাজ করো। শুরুতে তোমরা এই মুডে চাপ দাও, মুড। তোমাদের যাদের যাদের ইএস ক্যালকুলেটর আছে, আমি তাদেরকে বলতেছি মুডে চাপ দাও, আমি লিখিয়ে দিচ্ছি। দেখো, শুরুতে তুমি মুডে চাপ দিবা, মুডে যাও, মুড। মুডে যাওয়ার পরে
এখানে তুমি দেখতে পাবা যে 5 নাম্বার অপশনে ইকুয়েশন লেখা আছে। ইকুয়েশন অপশন 5। তো তুমি 5 এ চাপ দাও। তো তোমার কাজ হচ্ছে 5 এ চাপ দেওয়া। ঠিক আছে? 5 এ চাপ দেওয়ার পরে দেখো এখানকার 3 নাম্বার অপশনে অপশন 3 তে এরকম একটা লেখা আছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন লেখা আছে। x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। ঠিক আছে? সুতরাং তুমি অপশন 3 এ যাবা। ইজি জিনিস। আচ্ছা। তো 3 এ যাওয়ার পর তুমি a এর সহগগুলা বসায় দিবা, b এর সহগটা বসায় দিবা, c এর সহগটা বসায় দিবা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি a এর সহগ কত ছিল ভাইয়া? a এর সহগ ছিল 1, অর্থাৎ এই তো এটা s স্কয়ার প্লাস 0.1 ইন্টু s মাইনাস 4 ইন্টু tan ইনভার্স 10 এটা সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 0.1 আর c এর ভ্যালু হলো মাইনাস 4 ইন্টু tan ইনভার্স 10। এই ভ্যালুগুলো যখন ভাইয়া বসায় দিবা তখনই কিন্তু তোমার রেজাল্টটা বের হয়ে আসবে। তো 0.1 আশা করি তোমরা সবাই বুঝছো। এই তো 3.999, আসলে দুইটা 9 না ভাইয়া, অনেকগুলো 9। আমি বলি এখানে আমরা s এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3.1 2 3 4 5 6 7টা 9। 1 2 3 4 5 6 7 ইন্টু tan ইনভার্স 9। বলো এটা আর 4 এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হান্ড্রেড এমএস এও সেম। 100 ms এ তুমি মোডে যাও, এখানে ইকুয়েশন দেখবা, ইকুয়েশনে গেলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লেখাই থাকবে, ওই অনুসারে কাজ করে হয়ে যাবে। আচ্ছা, তো আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি একটু সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই অধ্যায় থেকে দ্রাব্যতা রিলেটেড প্রশ্নই আসবে। আচ্ছা, এটা এটা তোমাদের নিজেদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নিজ থেকে একটা কঠিন ম্যাথ করাই দিব, এবং এটা করার পরে আজকে ছুটি। বুঝছো? এটা করার পরে আজকে ছুটি। তাই কেমন লাগতেছে? আজকে টপিকটা একটু ছোট ছিল, এবং ইচ্ছা করে এই টপিকটা আমি ছোট নিছি, কারণ আমার মনে হচ্ছিল যে তোমাদের অনেক প্রেসার পড়ে যাচ্ছে এবং হোমওয়ার্ক ঠিকঠাক করতেছো না। এই জন্য ভাবলাম যে এটাই ভালো। এই আজকের লাস্ট ম্যাথ, আজকের লাস্ট। লিখো, লিখো। আম, লিখবা হচ্ছে আমরা নিব কোন লবণটাকে? নিব হচ্ছে বেরিয়াম। বেরিয়াম ফসফেট। অনেক কঠিন একটা ম্যাথ দিয়ে দিব। বেরিয়াম ফসফেটের দ্রাব্যতার গুণফলের মান 3 ইন্টু tan ইনভার্স 12। এই হচ্ছে স্টেটমেন্ট। অবিশ্বাস্য, তাই না? আচ্ছা, হ্যাঁ, আসলে অবিশ্বাস্য। 3 ইন্টু tan ইনভার্স 12। এক নাম্বার, এক নাম্বার প্রশ্ন। পানিতে এর দ্রাব্যতা কত? পানিতে এর দ্রাব্যতা কত? 2 নাম্বার ম্যাথ। 0.1 মোলার। 0.1 মোলার পটাশিয়াম ফসফেট দ্রবণে এর দ্রাব্যতা কত? এটা হচ্ছে জাস্ট পানিতে। ইয়েস, আজকে ছুটি হয়ে যাবে।
তো পানিতে দ্রব্যতা কত? তারপর হচ্ছে 0.1 মোলার পটাশিয়াম ফসফেট। দেখো ভাইয়া, এই ক্ষার ধাতুর যত যৌগ আছে সবগুলা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। এই যে দেখো, আমি তোমাদেরকে একটা সুন্দর তথ্য দিয়ে দিচ্ছি। ক্ষার ধাতুর যত লবণ আছে, ক্ষার ধাতুর সমস্ত লবণ শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, মানে সবটুকু ভেঙে যাবে। মানে তাদের দ্রাব্যতা অনেক বেশি, তারা সম্পূর্ণ পরিমাণে ভেঙে যাবে, তারা সম্পূর্ণ পরিমাণে ভেঙে যাবে। স্লাইডে যে ম্যাথগুলো থাকবে সেগুলো সব হোমওয়ার্ক, আর আমি এই কঠিনটা করাই দিব এখন। ইয়েস, পানিতে বেরিয়াম ফসফেটের দ্রাব্যতা কত, আর দ্বিতীয় হচ্ছে 0.1 মোলার পটাশিয়াম ফসফেটের দ্রবণের দ্রাব্যতা কত। ইয়েস, ইনশাল্লাহ তোমরা শুধু কেমিস্ট্রিতে তোমাদের কলেজেই টপ করবা না, ইনশাল্লাহ এইচএসসি তেও ভালো করবা এবং অ্যাডমিশনে ভালো করবা। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ, আমি তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। তো আমরা এতটুকু কথা কিন্তু দিতে পারবো, বুঝছো? কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে অ্যাকচুয়ালি চান্স পাওয়াই দিবে, মানে এটা হচ্ছে শিওর শট যেটাকে বলে। তুমি যদি শটটা নিতে পারো ঠিকঠাক, তাহলে চান্স হয়ে যাবে, বুঝতে পারছো? এই হচ্ছে কেমিস্ট্রি। তো আমি বলবো এখন থেকে খুব সিরিয়াস। তো পানিতে দ্রাব্যতা আমরা বের করে ফেলি। হ্যাঁ, দেখো, ধরি ধরি পানিতে দ্রাব্যতা, পানিতে এই যৌগের দ্রাব্যতা এস, পানিতে দ্রাব্যতা হচ্ছে এস। তাহলে তুমি জাস্ট ভাবো, টিএসপি কার চাইছে? বেরিয়াম ফসফেট। তো বেরিয়াম আছে 3টা আর ফসফেট আছে 2টা। তাইলে মনোযোগ, খুব মনোযোগ। বেরিয়াম যেহেতু 3টা আছে, তো এই বেরিয়ামের ঘনমাত্রাকে আমরা 3 বার গুণ করব, কিউব করব। আর ফসফেটের ঘনমাত্রাকে আমরা স্কোয়ার করব। ফসফেটের ঘনমাত্রাকে আমরা কি করব? স্কোয়ার করব। আমরা স্কোয়ার করব, ঠিক আছে? এইবার মনোযোগ, একটা বেরিয়াম ফসফেট ভেঙে দেখেন ভাইয়া 3টা বেরিয়াম তৈরি হয়। তো 3টা বেরিয়াম যদি তৈরি হয়, তো যদি বেরিয়াম ফসফেট এস সংখ্যক ভাঙে, তাহলে দেখো এটা তোমাদেরকে সেই প্রথম দিনেই পড়াইছি, পিএস পরিমাণে তৈরি হবে বেরিয়াম। আর ফসফেট কতটুকু তৈরি হবে? ফসফেট ভাইয়া তৈরি হবে হচ্ছে 2s পরিমাণে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বেরিয়ামের ঘনমাত্রা হচ্ছে ভাইয়া 3s, আর ফসফেটের ঘনমাত্রা হচ্ছে 2s, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো ভাইয়া, এই যে বেরিয়াম 2+, এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা বসাই দিলাম 3s, আর সূত্র অনুসারে কিউব। আর ফসফেটের ঘনমাত্রা হচ্ছে 2s, সূত্র অনুসারে স্কোয়ার। তাইলে আমরা বসাই দিব এই জায়গায় 27 আর 4, 108 s টু দি পাওয়ার 5। তো এর কেএসপি আমরা পাইছি 108 s টু দি পাওয়ার 5। বেরিয়ামের সহগ 3 হলো না কেন? বেরিয়ামের সহগ, হ্যাঁ ভাই 3ই তো হয়েছে। এই তো বেরিয়াম 3টা আর ফসফেট 2টা, বেরিয়াম 3টা আর ফসফেট 2টা। তো 3টা হওয়ার কারণেই তো 3s হয়েছে। এই বেরিয়াম ফসফেটের দ্রাব্যতা s, সুতরাং এটা ভেঙে 3টা বেরিয়াম তৈরি করবে, 2টা ফসফেট তৈরি করবে। বুঝা গেল? আচ্ছা, তো 108 s টু দি পাওয়ার 5, এটার ভ্যালুটাই দেখো ভাইয়া দেওয়া আছে 3 × 10⁻12। তাইলে তোমাদের কাজ হবে এই s এর ভ্যালুটা বের করা। লেখা শেষ করে ফেলো, লেখা শেষ করে আমাকে জানাও। লেখা শেষ করে আমাকে জানাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 × 10⁻12 সমান হচ্ছে এত।
তাইলে এস এর ভ্যালু কত? তাহলে ভাইয়া এস এর ভ্যালু কত? আমাকে একটু ঝটপট করে জানায় দাও। এস এর ভ্যালুটা কত আসে? হ্যাঁ, আপাতত শুরুতে আমরা সমায়নের কথা বলি নাই, সমায়ন হচ্ছে 2 নাম্বার ম্যাথটাতে আছে। তাহলে যাদের হয় নাই আমি তাদের জন্য করে দিচ্ছি। তাহলে আমরা কি করব? এটাকে পেন্টারুট করব, পঞ্চমূল। 3 ইন্টু 10 ইনভার্স 12 আর নিচে যাচ্ছে 108। বলেন কত হয়? ইয়েস, 1.944 ইন্টু 10 ইনভার্স 3। এত মোলার। তো নিজে নরমালি পানিতে দিলে এই পরিমাণে ভাঙবে, বোঝা গেল? পানিতে দিলে সেই পরিমাণে ভাঙবে। পানিতে দিলে এতটুকু ভাঙবে। হয়ে গেছে আশা করি। ও হ্যাঁ, দ্রাব্যতা তো এটা ঘনমাত্রা, তো এক্ষেত্রে মোলার দিতে হবে। আচ্ছা, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এবার 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার 0.1 মোলার পটাশিয়াম ফসফেট দ্রবণ। পটাশিয়াম ফসফেট দ্রবণ। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি এত মোলার পটাশিয়াম ফসফেট দ্রবণে বেরিয়াম ফসফেটের দ্রাব্যতা, বেরিয়াম ফসফেট বেরিয়াম ফসফেটের দ্রাব্যতা বেরিয়াম ফসফেটের দ্রাব্যতা এবার ধরে নিচ্ছি এস প্রাইম। এস প্রাইম ধরে নিচ্ছি, ঠিক আছে? প্রাইম। তাহলে দেখেন ভাইয়া, টিএসপি অফ বেরিয়াম ফসফেট সমান, এই জায়গায় আসবে আমাদের বেরিয়াম 2+ এর ঘনমাত্রা তার কিউব, আর হচ্ছে ফসফেটের ঘনমাত্রা তার স্কোয়ার। স্কোয়ার। তো আমরা এই কেএসপি এর ভ্যালু জানি 3 ইন্টু 10 ইনভার্স 12 সমান। তো এই অবস্থায় মনোযোগ, বেরিয়াম ফসফেট যখন ভাঙে, বেরিয়াম ফসফেট যখন ভাঙে, তো তোমরা জানো যে তিনটা তৈরি হলো বেরিয়াম আর 2টা তৈরি হলো ফসফেট। একই কাজ, জাস্ট একই কাজ। তো এই জায়গায় আমরা বলবো যে 3s প্রাইম, আর এই জায়গাতে আমরা বলবো যে 2s প্রাইম। দেখেন ভাইয়া, 3s প্রাইম আর 2s প্রাইম। আর যেহেতু এই আমার বোর্ডের দিকে মনোযোগ দাও, আর যেহেতু এই জায়গাতে 0.1 মোলার পটাশিয়াম ফসফেট আছে, এখান থেকে কিন্তু 0.1 মোলার ফসফেটই আমরা পাবো। দেখো, পটাশিয়াম ফসফেট থেকে আমরা ফসফেট আরো পাবো 0.1 মোলার। বোঝা গেল কিনা? পটাশিয়াম ফসফেট থেকে আমরা পাবো। হ্যাঁ, আমি যে ম্যাথগুলা করাচ্ছি এগুলা প্র্যাকটিসের জন্য করাচ্ছি, তোমরা নিজেরা আরো সলভ করবা। তাহলে দেখো ভাইয়া, বেরিয়ামের জন্য আমরা দেখতে পাচ্ছি 3s প্রাইম এর কিউব আর হচ্ছে এর স্কোয়ার। তো এইটা কিন্তু ক্যালকুলেটরে বসাইলে ক্যালকুলেটরের মাথা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য তোমরা কি কাজ করবা? দেখো, যারা তখন বোঝো নাই আশা করি এইবার বুঝে যাবা। মনোযোগ সবাই। 27 এস প্রাইম তার কিউব এটা, আর এইখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে বসাবা। সূত্রে বসানোর পরে এটা গুণ করবা, গুণ করে যত কিউব জাতীয় ইয়া থাকবে সবচেয়ে ছোটটা রেখে বাকি সবগুলোকে বাদ দিয়ে দিবা। দেখো ভাইয়া, তো আমরা যখন এটাকে স্কোয়ার করব তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab। দেখো একবারে করে ফেলতেছি, 2 ইন্টু 2 মানে 4, আর 4 ইন্টু 0.1 মানে 0.4। আরে পোলা পাইন। আচ্ছা, এত এস প্রাইম প্লাস হলো গিয়ে 0.1 তার স্কোয়ার, তার মানে 0.01। তাহলে 0.1 কে স্কোয়ার করলে কি হবে? 0.01 হবে, তাই কিনা? গেল।
তো আমরা এই কাজটা করলাম, এবার বুঝতেই পারতেছো আমরা যখন 27 কিউব দিয়ে গুণ করব তখন এটাও ইগনোর করে ফেলবো, এটাও ইগনোর করে ফেলবো, পুরা দুইটাই ইগনোর। তাও আমি আরেকটা স্টেপ করি তোমাদের যাতে টেনশন না থাকে। তাহলে আমরা পাইছি 3 × 10⁻12 সমান গুণ করে দিলাম সব 27 × 4 মানে হচ্ছে 108 s প্রাইম টু দি পাওয়ার 5 একেবারে শুরুতে ইগনোর। হ্যাঁ মিজানুর রহমান তোমার অ্যান্সার দেখতে পাইছি, দেখি আমরা মিলাই দেখি। প্লাস 0.4 × 27 এটা কত আসে? এটা আসে হচ্ছে 10.8, তারপরে s প্রাইম টু দি পাওয়ার 4 প্লাস এখানে চলে আসবে 0.27 s প্রাইমের কিউব। তাহলে আমাকে বলো আমরা কাদেরকে ইগনোর করব? আমাকে জাস্ট একটু ঝটপট করে বলে দাও আমরা ইগনোর করব কাকে? দেখো যত বড় বড় ঘাত আছে সবগুলাকে ইগনোর করব। এতে s টু দি পাওয়ার 5 ও ইগনোর, s টু দি পাওয়ার 4 যেটা ভাইয়া এটাও ইগনোর, কারণ এই দুইটা খুবই ছোট হবে। আর এটা কি আমরা শুধু রাখবো, কিউব যেটা আছে ওটা কি রাখবো। হ্যাঁ 5 আর 4 এই দুইটা ইগনোর, সাবাস। এই তো তোমরা সবাই সেরা। তাহলে আমরা এই ওটা বের করে ফেলি ক্যালকুলেটরে বসিয়ে। কিউবিক রুট আর ভেতরে যাবে হচ্ছে 3 × 10⁻12 ডিভাইডেড বাই 0.27। হ্যাঁ একদম ঠিক আছে, 2.23 10⁻4। হ্যাঁ হয়ে গেছে। না ইগনোর করলে কোনো প্রবলেম হবে না, দেখবা ওগুলাকে নিয়েও যদি তোমরা ক্যালকুলেশন করো, যেটা আগেরটাতেও দেখছো, এইগুলাকে নিয়েও যদি ক্যালকুলেশন করো তাও সেম ভ্যালুটাই আসবে, হয়তো বা দশমিকের পরে 5 ঘর পরে একটা চেঞ্জ হইলো, ওইটাতে আসলে কিছু হয়ে যায় না। আচ্ছা বসে থাকতে থাকতে একদম শেষ না, তো একটু উঠে নাড়াচাড়া করতে পারো। তাহলে আমরা লিখে দিব ইগনোর করে 0.27 s প্রাইম কিউব সমান হচ্ছে 3 × 10⁻12। তো আলটিমেটলি s প্রাইম আমরা পেয়ে গেলাম 2.23 × 10⁻4 মোলার। তাহলে এবার তোমরা একটু চিন্তা করে দেখো, সম-আয়নের প্রভাবে দ্রাব্যতা হলো এটা, আর সম-আয়নের অনুপস্থিতিতে কি ছিল? সম-আয়নের অনুপস্থিতিতে বিশুদ্ধ অবস্থায় সম-আয়নের অনুপস্থিতিতে দ্রাব্যতা ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে এটা কিন্তু অনেক ইজি। এক্সাম পেপারে ঠিক এইভাবেই লিখবা ভাই, আমরা যেভাবে করাই দিচ্ছি ওইভাবেই লিখবা। 1.944 10⁻3 1.944 × 10⁻3 মোলার। তার মানে দেখো বিশুদ্ধ অবস্থায় সে যতটুকু দ্রবীভূত হইতো সম-আয়নের প্রভাবে কিন্তু দেখো তার দ্রাব্যতা অনেক কমে গেছে। এই প্রমাণ হয়েছে। মিলায় দেখো কমে গেছে, প্রায় 100 গুণ কমে গেছে, প্রায় 100 গুণ কমে গেছে। হ্যাঁ সাইড নোটে লিখবা যে আমরা সাইড নোটে কি লিখবো, সাইড নোটে লিখে দিতে পারো যেটা কিনা লার্জার বড় অধিকতর, কি লিখবো? আচ্ছা বাংলা ভাষায় কেমনে লিখবো? বড়, একদম সোজা বাংলা ভাষায় লিখে ফেলি, বড় ঘাতসমূহ ইগনোরের বাংলা কি? হ্যাঁ অবহেলা করে পাই। বড় ঘাতসমূহ, আচ্ছা ইগনোর এইভাবেই লিখি, বড় ঘাতসমূহকে উপেক্ষা করে পাই, বড় ঘাতসমূহকে
উপেক্ষা করে পাই, উপেক্ষা করে। এই তো যথেষ্ট হয়ে গেছে। হ্যাঁ উপেক্ষা, হ্যাঁ ভাই উপেক্ষা করে পাবো। তো হয়ে গেছে, এইভাবে লিখবা যা লিখছি তাই। হ্যাঁ অগ্রাহ্য করে, উপেক্ষা করে, সাবাস। হ্যাঁ তোমরা এইভাবে লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আগামী আগামীকালকেও কিন্তু তোমাদের সাথে আমার ক্লাস আছে। তো যে হোমওয়ার্ক গুলো থাকবে ওগুলো অবশ্যই করবা, গ্রুপে আপলোড দিয়ে দিবা এবং আমি চেক করে দেখব, ঠিক আছে? এবং তোমাদের রাফা আপু সেগুলো কিন্তু চেক করে আবার বেশ ভালো করে অ্যান্সারও দিয়ে দেয়। তাহলে ইনশাল্লাহ ওই দিনের আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।